তো হ্যালো সকলকে, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আবারও একবার স্বাগত। ক্লাস 10-এর বংশগতি চ্যাপ্টার যেটা শুরু করেছিলাম তার আজকে পার্ট 2 ভিডিও। আজকের ভিডিওতে আমরা মেনলি দ্বিসংকর জনন, মেন্ডেলের সূত্র, অসম্পূর্ণ প্রকটতা এই টপিকগুলো খুব ডিটেলে আলোচনা করব। তার মাঝে মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন্সও করব, যেই কনসেপ্টগুলোতে তোমাদের অসুবিধা হয়, বেশিরভাগ স্টুডেন্টের অসুবিধা হয়, সেইগুলো এক এক করে আজকে আমরা সব কটাকে শেষ করব। ঠিক আছে, তো বেশি দেরি করব না, চলো শুরু করি। আজকের ভিডিওটা শুরু করব হচ্ছে গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা দিয়ে। দ্বিসংকর জনন করার আগে আমাদের আগের যে পার্ট 1 ভিডিও, সেখানে আমরা এক সংকর জনন বুঝিয়েছিলাম, মটর গাছের এক সংকর জনন পরীক্ষাটা করেও দেখিয়েছিলাম। আজকে আমরা গিনিপিগেরটাও একটু করে নিই, একটু প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের বংশগতি চ্যাপ্টারের পার্ট 2, বংশগতি চ্যাপ্টারের পার্ট 2 আমরা শুরু করছি। কি বললাম না, গিনিপিগ। গিনিপিগের এক সংকর জনন। ঠিক আছে, গিনিপিগের এক সংকর জনন। গিনিপিগের এক সংকর জনন পরীক্ষাতে আমরা খুব ইজিলি চেকার বোর্ড করে ফেলতে পারবো। আমার সাথে সাথে অবশ্যই তোমরা করবে, খাতা পেন নিয়েই বসবে। ঠিক আছে, তো দেখো গিনিপিগের ক্ষেত্রে আমরা এই যে এক সংকর জননটা করব, এটা আমরা লোমের বর্ণ নিয়ে করব। ঠিক আছে, গিনিপিগের দেহের বর্ণ নিয়ে করব। তো একটা হলো কালো বর্ণ আর একটা হলো সাদা বর্ণ। ঠিক আছে, সো কালো গিনিপিগ, সাদা গিনিপিগ। কালো গিনিপিগের যে জিনোটাইপ সেটা আমরা লিখব বড় বি, বড় বি। সাদা গিনিপিগের ছোট বি, ছোট বি। এখন কেন বি কেন লিখলাম, আগের ভিডিও যারা দেখুনি তারা অবশ্যই দেখবে পুরো কনসেপ্ট বোঝার জন্য ভালোভাবে, তবে আজকের ভিডিওটা বুঝতে পারবে। আর যদি সেই সমস্ত ধারণাগুলো ক্লিয়ার থাকে তাহলে আজকের ভিডিওতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। দেখো কালো, কারণ কালো এখানে প্রকট বৈশিষ্ট্য। লোমের কালারের ক্ষেত্রে গিনিপিগের কালো হলো প্রকট বৈশিষ্ট্য, সেই জন্য আমরা বি ফর ব্ল্যাক, তো আমরা বি লেটারটাকে নিয়েছি। ঠিক আছে, সাদা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো আমরা যদি একটা বিশুদ্ধ কালো গিনিপিগের সাথে একটা বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটাই, নিষেক ঘটাই, তাহলে আমরা প্রথম অপত্য বংশে কি দেখতে পাবো, F1 বংশে আমরা কি দেখতে পাবো না, এর থেকে বড় বি গ্যামেট, এর থেকে ছোট বি গ্যামেট, তাহলে যে সন্তান তৈরি হবে কীরকম তৈরি হবে, বড় বি ছোট বি, এই হবে গিনিপিগ। এটা F1 বংশ। ঠিক আছে, একটু নিচে লিখি F1 বংশটা, এইটা F1 বংশ। ঠিক আছে, F1 জুন, F1 জুন বা জেনারেশন। সো F1 জনুতে আমরা দেখতে পাচ্ছি এই যে গিনিপিগগুলো আমরা পেলাম, বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন করিয়ে, তারা সকলেই কীরকম হলো, তারা সকলেই কালো গিনিপিগই আমরা পেলাম। সকল সন্তান কালো বর্ণেরই হবে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে খেয়াল করার বিষয় হলো এরা কীরকম কালো, বিশুদ্ধ কালো নয়, এরা হলো সংকর কালো বা হেটেরোজাইগাস। হ্যাঁ, আমরা বাইরে থেকে দেখে তো বুঝতে পারবো না যে সংকর না বিশুদ্ধ, কিন্তু এর জিনোটাইপ অবশ্যই সংকর কালো প্রকৃতির, আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখো এই যে গিনিপিগগুলো আমরা পেলাম, এই গিনিপিগগুলোই যখন আবার বড় হবে, তাদের মধ্য থেকেই একটা পুরুষ আর একটা স্ত্রীকে বেছে নিয়ে যদি আমরা আবার নিষেক ঘটাই, তার মানে আমরা কি পাবো, F2 জনু পাবো। তখন আমরা দ্বিতীয় বংশ পাবো, F2 জনু পাবো। সো F2 জনুর আমরা কি করব, চেকার বোর্ড করব। কেন, কারণ দেখো এই যে গিনিপিগটা যখন আমি এর নিষেক ঘটাবো, তখন এর থেকে আমি দু রকমের গ্যামেট পাবো, কি কি, বড় বি এক রকমের গ্যামেট, ছোট বি এক রকমের গ্যামেট। ঠিক আছে, এই দু রকমের আমি গ্যামেট পাবো। এই দু রকমের গ্যামেট দিয়ে আমি যদি চেকার বোর্ড করি, ধরো F2 জনুর আমি যদি চেকার বোর্ড করি, ঠিক আছে, F2 জনুর আমি চেকার বোর্ড করব, মেল ফিমেল
এখানেও আমি বড় বি ছোট বি, আর এদিকেও আমি বড় বি ছোট বি দেবো, একই দেবো, কারণ আমি তো এই যে যতগুলো গিনিপিগ প্রথম বংশে তৈরি হয়েছে তারা তো সবাই এই রকমই না, সবাই তো বড় বি ছোট বি, সবাই তো শঙ্কর কালো। তো তাদের মধ্য থেকেই তো আমি একটা স্ত্রী আর পুরুষকে বেছেছি, তাহলে দুজনেই সেমই হবে নিশ্চয়ই, দুজনের থেকেই এই বড় বি গ্যামেট আর ছোট বি গ্যামেটই পাবো। তো এদের মধ্যে নিষেক ঘটালে কি হচ্ছে দেখো, বড় বি এটা হতে পারে, বড় বি ছোট বি এটাও হতে পারে, বড় বি ছোট বি এটাও হতে পারে, আর ছোট বি এটা হতে পারে। তো দেখো আমরা এখানে চারটে পসিবিলিটি পেলাম, চারটে চান্স পেলাম। কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি? তো আমরা যদি সাইডে লিখি ফিনোটাইপ অনুপাতটা আমি আর লিখছি না, তোমরা অবশ্যই লিখে নেবে। ফিনোটাইপ অনুপাত আমি এখানে কি পাচ্ছি? ফিনোটাইপ মানে আমি আগের ভিডিওতে বুঝেছিলাম বাইরে থেকে যেটা দেখতে পাবো। তো এই গিনিপিগটা বাইরে থেকে কীরকম? কালো। এই গিনিপিগটাও বাইরে থেকে কীরকম? কালো। এটাও কালো। সো তিনটে কালো গিনিপিগ পেলাম, একটা সাদা গিনিপিগ পেলাম। তাহলে অনুপাত রেশিও কত হলো? 3:1। 3:1, তিনটে কালো একটা সাদা। এখন বলবে তিনটে কালো কেন? কারণ যারা প্রকটের কনসেপ্টটা এখনও ধারণাটা নেই, ডমিনেন্ট কি, তারা বুঝতে পারবে না। তো ওই জন্যই বারবার বললাম যে আগের ভিডিওটা দেখে তবে এটা দেখবে। দেখো এখানে তো দুটোই বড় বি আছে, অর্থাৎ হোমোজাইগাস, তো সেক্ষেত্রে তো কালোই হবে। আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে কালো গিনিপিগদেরই আমি এই জিনোটাইপটা চুজ করেছি। এখন যাদের ক্ষেত্রে একটা বড় বি আছে, একটা ছোট বিও আছে, দু রকমের অ্যালিলই আছে, বড় বি অ্যালিলও আছে, ছোট বি অ্যালিলও আছে, সেক্ষেত্রেও গিনিপিগটা কালোই হবে। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি বড় বি অ্যালিলটা হলো প্রকট অ্যালিল, ছোট বি অ্যালিলটা হলো প্রচ্ছন্ন অ্যালিল। তাহলে কে প্রকাশ পায়? প্রকট প্রকাশ পায় না প্রচ্ছন্ন প্রকাশ পায়? তো প্রকট প্রকাশ পায়, সেই জন্য এর কালার কি হবে? কালো বর্ণের। এরও কালার হবে কালো বর্ণের। তো সেই জন্য 3:1। আর যদি আমি লিখি জিনোটাইপ অনুপাত, তো জিনোটাইপ অনুপাত মানে কি? আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা নয়, ওদের জিনস কীরকম, ওদের অ্যালিল কীরকম, সেটা জিনোটাইপ অনুপাত। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি বড় বি গোটা ছকে একটাই আছে, ঠিক আছে। বড় বি ছোট বি দুজন আছে, তাহলে 2, আর ছোট বি একজন আছে, তাহলে এক্ষেত্রেও 1। অর্থাৎ বিশুদ্ধ কালো বা হোমোজাইগাস কালো একজন, শঙ্কর কালো বা হেটেরোজাইগাস কালো দুজন, এবং বিশুদ্ধ সাদা বা হোমোজাইগাস সাদা একজন। সেই জন্য 1:2:1। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। যাদের মটর গাছের এক শঙ্কর জনন ক্লিয়ার ছিল তাদের নিশ্চয়ই গিনিপিগেরটা তো বুঝতে কোনো অসুবিধা হবে না, একই ব্যাপার, ঠিক আছে। এর থেকে কোশ্চেন তো থাকেই, শর্ট কোশ্চেনও থাকে আর কখনো কখনো ব্রড কোশ্চেনও থাকে। তো যাই হোক, এক শঙ্কর জনন নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা আছে বলে। হ্যাঁ, আর একটা জিনিস এখানে খেয়াল করার বিষয় আছে। দেখো এই যে যখন আমি বললাম এই যে দু রকমের গ্যামেট তৈরি হবে, আমি এই জায়গাটায় একটু হাইলাইট করছি। দেখো ধরো আমি বললাম বড় বি ছোট বি, এটা হলো একটা গিনিপিগ, ঠিক আছে। এই গিনিপিগটার আমি কি বলছি? এই গিনিপিগটার যখন গ্যামেট তৈরি হবে তখন দু রকমের গ্যামেট তৈরি হবে। একটা গ্যামেটে বড় বি থাকবে, একটা গ্যামেটে ছোট বি থাকবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এমনটা কেন এমনটা? কারণ তোমরা জানো নিশ্চয়ই যে গ্যামেট তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়। আগে কোষ বিভাজন পড়ে এসেছো। তো মিওসিস প্রক্রিয়ায় কি হয়? ডিপ্লয়েড জীব হ্যাপ্লয়েডে পরিণত হয় মিওসিসের মাধ্যমে। আরডি মানে হলো রিডাকশন ডিভিশন, শর্টে লেখা হয়, মিওসিসকে শর্টে আরডি লেখা হয়। সো যাই হোক, ডিপ্লয়েড জীবে যদি মিওসিস হয় তাহলে সে হ্যাপ্লয়েডে পরিণত হয়। হ্যাপ্লয়েডের অর্থ কী আর ডিপ্লয়েডের অর্থ কী? ডিপ্লয়েডের অর্থ এরকম সমস্ত ক্রোমোজোম দুটো জোড়ায় ছিল, ঠিক আছে। যা মিওসিস হলো এই সমস্ত ক্রোমোজোমগুলো একে অপরের থেকে পৃথক হয়ে গেল। যখন দুজন একসাথে জোড়ায় ছিল তখন আমরা বলছিলাম ডিপ্লয়েড, 2n। আর যখন একে অপরের থেকে সেপারেট হয়ে গেল তখন এ একটা n আর এটা একটা n, এটাও হ্যাপ্লয়েড এটাও হ্যাপ্লয়েড, বোঝা গেল? তো মিওসিস প্রক্রিয়া, তো এটা কি অ্যালিল, আর এটাও কি একটা অ্যালিল, তাই তো। এইগুলো আমরা যেগুলো লিখি অ্যালফাবেট দিয়ে, লেটার দিয়ে, এগুলো আলটিমেটলি
কি একটা জিনের দুটো অ্যালিল। মেন্ডেল তো এটাই বলেছিলেন যে কোনো একটা বৈশিষ্ট্যের যে জিনটি তার দুটি বিপরীত ধর্মী অ্যালিল থাকবে, ঠিক আছে, একই লোকাসে একই সমসমস্ত ক্রোমোজোমে। ধরো এই হলো সমসমস্ত ক্রোমোজোম, ক্রোমোজোমের চ্যাপ্টার তো তোমরা পড়েছো। ধরো এই হলো সমসমস্ত ক্রোমোজোম, এই সমসমস্ত ক্রোমোজোমের এখানে যদি এই বি অ্যালিল থাকে ঠিক তার অপোজিটে এইখানে থাকবে স্মল বি অ্যালিল, কারণ ওরা একই জিনের দুটো অ্যালিল, তবেই তাকে অ্যালিল বলবো যদি একই লোকাসে হয়। তো এরা দুজন এই যে অ্যালিল অবস্থিত, এবার ভাবো যখন মিওসিস হবে এই দুটো পেনের মতনই, এই যখন মিওসিস হবে এই দুটো ক্রোমোজোমও সেপারেট হয়ে যাবে একে অপরের থেকে। তাহলে এরা যখন একে অপরের থেকে পৃথক হয়ে যাবে তখন একটা ক্রোমোজোম এই কোষে চলে আসবে, একটা ক্রোমোজোম এই কোষে চলে আসবে, ঠিক আছে। গ্যামেট মনে করো এইটাও গ্যামেট, এটা একটা গ্যামেট আর এটাও একটা গ্যামেট, ঠিক আছে। তাহলে একটা গ্যামেটে যদি এই ক্রোমোজোমটা আছে তাহলে আর একটা গ্যামেটে এই ক্রোমোজোমটা যাবে, কারণ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দু রকমের গ্যামেট পাবো, এক ধরনের গ্যামেটে বড় বি অ্যালিল থাকবে আর এক ধরনের গ্যামেটে ছোট বি অ্যালিল থাকবে। আশা করছি বোঝাতে পেরেছি যে আমরা এই সেপারেশনটা কেন করি বা এই গ্যামেটটা কি করে আসছে, মিওসিস হচ্ছে বলে। ক্লিয়ার? তো আশা করছি এই গ্যামেটের ধারণাটা তোমরা বুঝতে পারলে। এখন এইটা সংক্রান্তই আরও একটা জিনিস বোঝার আছে, যেহেতু আমরা এক সংকর জনন জানলাম, তো মেন্ডেলের এই এক সংকর জননের পরীক্ষা থেকেই কিন্তু আসে মেন্ডেলের পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তো মেন্ডেলের যে প্রথম সূত্র সেটা এটাই, পৃথকীভবনের সূত্র। বোঝা গেল? কি বললাম? 1 নম্বর সূত্র পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেট করা মানে কি? সেগ্রিগেট করা মানে হলো পৃথক করা। তো এখানে কার পৃথকের কথা বলা হচ্ছে, কাকে পৃথক করার কথা বলা হচ্ছে, একটু খেয়াল করো যে পৃথকীভবনের সূত্র কি বলছে। এই যে গ্যামেট গঠনকালে এই যে অ্যালিল দুটো একে অপরের থেকে পৃথক হয়ে গেল, পৃথকীভবনের সূত্র এই পৃথকীভবনের কথাই বলছে, আর কিচ্ছু নয়। আমরা যদি একটু পৃথকীভবনের সূত্রের বিবৃতিটা ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো খুবই সিম্পল, যে মেন্ডেল বলছেন যখন দুটি জনিত্রী জীব থেকে কোনো অ্যালিল, বিপরীত ধর্মী অ্যালিল অপত্য জনুতে আসে তখন তারা একত্রিত তো হয়, তখন তারা ধরো এই দুই পেরেন্ট থেকে একই জিনের দুটো অ্যালিল এলো, ঠিক আছে। ধরো পিতা থেকে এই অ্যালিলটা এলো, মাতার থেকে এই অ্যালিলটা এলো, একই জিনের দুটো অ্যালিল, এটা কিন্তু মাথায় রাখবে। আলাদা আলাদা জিনের কথা বলছি না, আলাদা আলাদা জিনের অ্যালিলরা কেন জোট বাঁধবে, তাই না? আমি তো সমস্ত ক্রোমোজোমের জোট বাঁধলে তবে তো ওই দুটো অ্যালিল একসাথে আসবে। ধরো এই ক্রোমোজোমটা পিতার থেকে এলো, এই ক্রোমোজোমটা মাতার থেকে এলো, এবং এতে ওই দুটো অ্যালিল আছে যারা একত্রিত হলো, একসাথে এলো, ঠিক আছে। কিন্তু মেন্ডেল বলছেন এই দুটো অ্যালিল একসাথে এলেও এরা মিশে যাবে না, এরা মিশ্রিত হবে না। যেমন ধরো আমি যদি বলি তোমাদেরকে বড়টি এটা কি লম্বা মটর গাছ, আর আমি যদি বলি ছোটটি এটা হলো বেঁটে মটর গাছ, তাই তো? সিম্পল এই পর্যন্ত। তো লম্বা মটর গাছের দুটো অ্যালিলই বড়টি, দুটো অ্যালিলই এখানে ছোটটি বেঁটে মটর গাছে, ঠিক আছে। তাহলে একবার দেখো যখন এদের অপত্য সন্তান হবে তখন কীরকম হবে। এর দুটো অ্যালিলের মধ্যে একটা নেব, এর দুটো অ্যালিলের মধ্যে একটা নেব। কেন? কারণ এই মটর গাছটায় যখন গ্যামেট তৈরি হবে তখন এদের দুজনের মধ্যে একজন যাবে, আর এরা দুজন তো সেমই, তাই আমি একজনকেই নিচ্ছি। এখানেও সেম, এই মটর গাছে যখন গ্যামেট তৈরি হবে তখন সেই গ্যামেটের মধ্যে ছোটটি অ্যালিল থাকবে, তাহলে বড়টি অ্যালিল ছোটটি অ্যালিল অপত্য জনুতে একসাথে এলো। দেখো পিতার থেকে একটা অ্যালিল এলো, ধরো এটা পিতা, তো পিতার থেকে একটা অ্যালিল এলো, মাতার থেকে একটা অ্যালিল এলো, এটা হলো আমাদের জনিত্রী, এটা হলো আমাদের অপত্য, এটা হলো অপত্য এবং এনারা জনিত্রী। তো জনিত্রী থেকে অপত্যে অ্যালিল তো এলো, তারা একসাথেও হলো। কিন্তু এবার বলো এই যে মটর গাছগুলো, এই মটর গাছগুলো কীরকম হবে? মটর গাছগুলো কি লম্বা হবে, বেঁটে হবে, না মাঝারি হবে?
উত্তর হলো গাছগুলো লম্বা হবে। তোমরা প্রথম ভিডিওতেই জেনে নিয়েছো সেটা, যে গাছগুলো লম্বা হবে। কেন লম্বা হবে? কারণ বড়টি একটা প্রকট অ্যালিল, তো ও প্রকাশ পেতে দেবে না ছোটটিকে, তাই জন্য গাছটা লম্বা হবে। গাছটা মাঝারি তো হলো না, তার মানে এই অ্যালিলের বৈশিষ্ট্য আর এই অ্যালিলের বৈশিষ্ট্য কি মিশ্রিত হলো? এরা দুজন একসাথে তো এলো, কিন্তু দুটো ক্যারেক্টার কি মিশে গেল? মিশে গিয়ে মাঝারি ক্যারেক্টার দিল? দেয় না নিশ্চয়ই। তার মানে এই দুটো অ্যালিল বা বৈশিষ্ট্য একত্রিত হলেও মিশ্রিত হবে না, বরং এর পরের বংশে সেগুলো পুনরায় গ্যামেট গঠনকালে পৃথক হয়ে যাবে। মানে আমি যদি এখান থেকে আবার F2 জনু করি, তাহলে আমি দেখব এই যে মটর গাছটার যখন ভবিষ্যতে আবার গ্যামেট তৈরি হবে, তখন এর দু রকমের গ্যামেট হবে। কিছু গ্যামেটে বড়টি অ্যালিল থাকবে, কিছু গ্যামেটে ছোটটি অ্যালিল থাকবে। কেন? একটু আগেই আমি বললাম যে দুটো সমসংস্থ ক্রোমোজোম যাতে এই বড়টি আর ছোটটি ছিল তারা একে অপরের থেকে পৃথক হয়ে যাবে, ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েডে পরিণত হবে। ঠিক আছে, জীব ডিপ্লয়েড আর গ্যামেট হয় হ্যাপ্লয়েড। ক্লিয়ার এই পর্যন্ত? যে কেন পৃথক হচ্ছে? মিওসিসের জন্য। আর প্রথম বংশে যখন একত্রিত হয়ও তখন ওই দুটো ক্যারেক্টার মেশে না, মিশ্রিত হয় না, আবার পরের বংশ ওরা একে অপরের থেকে সেপারেট হয়ে যায়। এটাই বলছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন, সেগ্রিগেট হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। আশা করছি তোমরা প্রথম সূত্রটা তো বুঝতে পেরেছো, যেটা আমরা পেলাম মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে। পরীক্ষায় কোশ্চেনও পড়ে, এমসিকিউও পড়েছে আগে মাধ্যমিকে, যে মেন্ডেলের এক সংকর জনন থেকে আমরা কোন সূত্রটা পাই, পৃথকীভবনেরটা না স্বাধীন সঞ্চারণেরটা? তো উত্তর হবে পৃথকীভবনের সূত্রটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট এক সংকর জনন হয়ে গেল পুরোপুরি। এবার আমরা যেটা করব সেটা হলো দ্বিসংকর জনন, তাই তো? এরপর আমরা দ্বিসংকর জনন করব। দ্বিসংকর জননেও আমরা মটর গাছ নিয়ে চেকার বোর্ড তো করবই, তার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিসংকর জননের সাথেই আসে স্বাধীন সঞ্চারণের সূত্র, আমরা ওটাও বুঝবো। তো দেখো, তো আমরা বলছি দ্বিসংকর জনন নামেতেই আছে। দেখো, আমি জনন ঘটাবো, সংকর মানে সংকরায়ন ঘটাবো, আমি সংকরায়ন ঘটাবো। সংকরায়ন মানে একই স্পিসিসের, একই প্রজাতির দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে নিষেক ঘটানো। আমি একই প্রজাতির দুটো জীবকে নিলাম, কোনো একটা বৈশিষ্ট্যের সাপেক্ষে এ যা, এ তার বিপরীত, উল্টো। তো বিপরীত বৈশিষ্ট্যের দুটো জীবকে নিলাম, একই প্রজাতির হতে হবে, আলাদা আলাদা প্রজাতির হলে জননই কী করে হবে? তাদের মধ্যে জনন ঘটানো হলো সংকরায়ন। আর দ্বিসংকরায়ন মানে কি? আমি দুটো বিপরীত ক্যারেক্টারকে নেব, দুটো বা বলতে পারো দু জোড়া বিপরীত ক্যারেক্টারকে নেব। যেমন ধরো এর আগে এক সংকর জননের এক্সপেরিমেন্টে তোমরা কি পড়েছিলে? এক সংকর জননের এক্সপেরিমেন্টে পড়লে যে আমি একটা লম্বা মটর গাছ নিলাম, আমি একটা বেঁটে মটর গাছ নিলাম, এদের মধ্যে নিষেক ঘটালাম, তাই তো? এরকমই দেখেছিলে। তাহলে এখন এটা কি লম্বা বেটে, এটা কি মটর গাছের হাইট, উচ্চতা। তো উচ্চতাটা একটা ক্যারেক্টার, একটা বৈশিষ্ট্য। আমি শুধু সেটার সাপেক্ষে গাছ দুটোর মধ্যে নিষেক ঘটিয়েছিলাম। তাহলে আমি এক জোড়া বিপরীত ক্যারেক্টার নিয়েছিলাম। দেখো, লম্বা একটা ক্যারেক্টার, বেটে একটা ক্যারেক্টার, তো এক জোড়া বিপরীত ক্যারেক্টার নিয়ে আমি নিষেক ঘটিয়েছিলাম, তাই জন্য ওটাকে বলা হতো এক সংকর জনন। এখানে আমি দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেব। যেমন ধরো আমি বললাম এই মটর গাছটা লম্বা তো বটেই, আর তার সাথে সাথে এই মটর গাছটার ধরো হলুদ বীজ, এই রকম একটা মটর গাছের সাথে আমি নিষেক ঘটাচ্ছি বেটে এবং সবুজ বীজ এই রকম একটা মটর গাছের। তাহলে আমি এখানে দেখো দু জোড়া ক্যারেক্টার নিয়েছি। গাছের উচ্চতা একটা ক্যারেক্টার, তার দুটো বিপরীত বৈশিষ্ট্য। বীজের রং একটা ক্যারেক্টার, তার দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য। গাছের উচ্চতা লম্বা আর বেঁটে বিপরীত, বীজের কালার হলুদ আর সবুজ বিপরীত। তাহলে আমি যখন দু জোড়া ক্যারেক্টার
কে বেছে নিলাম দুটি গাছের মধ্যে এবং সেই হিসাবে তাদের আমি সংকরায়ন ঘটাবো অর্থাৎ ইতর পরাগযোগ ঘটাবো, তখন সেই ধরনের সংকরায়নকে আমরা বলবো দ্বিসংকর জনন। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার দেখো এই দ্বিসংকর জনন আমরা একটা উদাহরণ দিয়ে চেকার বোর্ড সহকারে বুঝবো। ধরো তোমাদের বইয়ে একটা উদাহরণ দিয়ে করা আছে, আমরা সেটা করছি না, আমরা নতুন করে একটা করছি, কারণ বইয়ে যেটা করা আছে সেটা তো তোমরা দেখতেই পারবে, সেটা তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, সেটা থেকে কোশ্চেন পড়ে। বাট আমরা তার সাথে একটা অন্য নিয়ে করে দেখি না কি আসে, ঠিক আছে, যে একই আসছে কিনা তোমরাও চেক করে নাও, বইয়ে যেরকম আছে সেই রকমই আসছে কিনা। আমি এই লেখাটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, আর অবশ্যই খাতা পেন না নিয়ে আমার ভিডিও দেখতে বসবে না, খাতা পেন নিয়ে নোটস টুকতে টুকতে যা করাচ্ছি সেগুলো লিখতে লিখতে তবে পড়তে বসবে, তবে পড়ার মতো পড়া হবে, নাহলে শুধু শুয়ে শুয়ে ফোন দেখে কোনো লাভ নেই। দেখো তো দ্বিসংকর জননে আমি ধরো ওই দুটো বৈশিষ্ট্যই নিলাম, যে লম্বা এবং তার সাথে হলুদ বীজ যুক্ত মটর গাছ, হলুদ বীজ, এরকম আমি একটা মটর গাছ নিয়েছি। আর বিপরীতে আমি নিয়েছি মনে করো বেঁটে এবং সবুজ বীজ, এই মটর গাছকে আমি নিয়েছি। এই দুই মটর গাছকে নিয়েছি, এদের মধ্যে ক্রস করাচ্ছি বা ইতর পরাগযোগ আমরা করাচ্ছি। করালে আমরা কি পাবো? তার জন্য আমাদেরকে জিনোটাইপটা তো অবশ্যই লিখতে হবে, তাই না? জিনোটাইপ আমাদেরকে লিখতে হবে। ধরো লম্বা মটর গাছ, বড়টি। আচ্ছা, যখন আমরা সংকরায়ন ঘটাবো তখন আমরা কীরকম জীবকে নিই? বিশুদ্ধ নিই না সংকর নিই? অবশ্যই বিশুদ্ধ নিই। হোমোজাইগাসকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি, হেটেরোজাইগাসকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি না। তো দেখো বড়টি হলুদ বীজ। এখন বীজের রঙের হলুদ প্রকট, সবুজ প্রচ্ছন্ন, তাহলে আমি কি দিয়ে লিখবো? ওয়াই ফর ইয়েলো, সো ওয়াই দিয়ে লিখবো, ওয়াই ক্যাপিটাল ওয়াই। এদিকে দেখো বেঁটে, তাহলে প্রচ্ছন্ন, এই দুটোই প্রচ্ছন্ন ক্যারেক্টার, তাহলে এটা হলো বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্য, এটা কিন্তু বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দু জোড়া ক্যারেক্টার আছে, তাই দ্বিসংকর জনন। বারবার বলছি, ছোটটি আর সবুজ বীজ, তাই আমাদের ছোট ওয়াই, ঠিক আছে, ছোট ওয়াই। এখানে বড় ওয়াই প্রকট, তাই প্রচ্ছন্নতায় আমরা ওটারই ছোট লেটার দেবো, তাই তো? এই ব্যাপারগুলো যাদের এখনও ক্লিয়ার নেই, বেসিক্সগুলো, হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি, প্রকট কি, প্রচ্ছন্ন কি, কেন আমি বড় হাতের ছোট হাতের লিখছি, তারা যাদের একদম ক্লিয়ার নেই তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখবে, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এদের মধ্যে তাহলে সংকরায়ন ঘটাবো। তার আগে এই যে জীবটা, এই যে মটর গাছটা, এর কীরকম গ্যামেট হবে আমি লিখতে পারি এখানে। গ্যামেট আমি এখানে লিখছি, গ্যামেট। এর গ্যামেট কি হচ্ছে বলো? দেখো এরা দুজন সমসমস্ত ক্রোমোজোমে আছে, দুটো অ্যালিল, আর এই দু জোড়া অ্যালিল, দু জোড়া নয়, মানে এরা দুজন একসাথে আছে, এক জোড়া অ্যালিল, এরা এক জোড়া অ্যালিল। সিমিলারলি এরা এক জোড়া অ্যালিল, এরা এক জোড়া অ্যালিল, তাই তো? তাহলে আমি কি বললাম তখন? যে অ্যালিল দুটো যারা জোড়ায় আছে তারা মিওসিসের সময় পৃথক হয়ে যাবে। তাহলে বড়টি একসাথে আছে, ওরা পৃথক হয়ে যাবে, মানে একটা টি এলো, দুটো ওয়াই পৃথক হয়ে যাবে, মানে একটা ওয়াই এলো। এখানেও তাই, দুটো টি এর মধ্যে একটা টি চলে এলো, একটা ছোট ওয়াই চলে এলো, পৃথক হয়ে গেল। হয়ে এখানে এই গ্যামেট পেলাম, এখানে এই গ্যামেট পেলাম, এই দুটো গ্যামেট মিলিত হবে, নিষেক ঘটবে। গ্যামেটের মিলনকেই তো আমরা নিষেক বলে থাকি। ধরো এটা শুক্রাণু, এটা ডিম্বাণু, কি এটা ডিম্বাণু, কি এটা শুক্রাণু, এটা ডিম্বাণু, যা খুশি, ঠিক আছে? তো আলটিমেটলি দুটো গ্যামেটের মিলন হলে কি পাবো আমরা? দুটো গ্যামেটের মিলন হলে দেখো বড়টি ছোটটি। আচ্ছা, অনেকে এরকম লেখে, বড়টি বড় ওয়াই, ছোটটি ছোট ওয়াই, এটা কিন্তু ভুল লেখা। কেন? একবার ভেবে দেখো, এই গ্যামেট দুটো যখন আবার মিলিত হচ্ছে তখন সমসমস্ত ক্রোমোজোমগুলো তো আবার জোর বাঁধবে। ধরো এরা দুজন ছিল সমসমস্ত ক্রোমোজোম, এরা গ্যামেট গঠনকালে একে অপরের থেকে আলাদা হয়ে গেছিল, এরা যখন আবার একসাথে আসবে, আবার দুটো গ্যামেট যখন মিলিত হবে তখন এরা দুজনই তো একসাথে আসবে, তাই না? যখন গ্যামেট দুটো আবার মিলিত হচ্ছে তখন এই দুটো ক্রোমোজোমই তো আবার জোট বাঁধবে। এ কেন এর সাথে জোট বাঁধতে যাবে? বাঁধবে না, কারণ এ অন্য ক্রোমোজোম।
বোঝা গেল ব্যাপারটা কি বলছি? তাহলে এখানে এইভাবে লেখাটা ভুল কেন? কারণ আমরা বড়টির সাথে বড় ওয়াইকে লিখেছি, এইভাবে লিখলে হবে না। এই দুটো গ্যামেট যখন মিলিত হলো তখন এই বড়টি আর এই ছোটটি, এই দুটো সমসমস্ত ক্রোমোজোম আবার একসাথে আসবে। তার মানে এখানটা কীরকম হবে? এখানটা এরকম হবে বড়টি ছোটটি, বড় ওয়াই ছোট ওয়াই। বোঝা গেল ব্যাপারটা কি বলা হলো? যে এরা দুজন সমসমস্ত ক্রোমোজোম, এরা দুজন সমসমস্ত ক্রোমোজোম, এরা পুনরায় জোট বাঁধবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এটা কি পেলাম? এটা পেলাম আমরা বেঁকে যাচ্ছে। আচ্ছা, এটা পি জেনারেশন, পেরেন্ট জেনারেশন। এটা আমরা পেলাম F1 জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন F1। F1-এ আমরা এটা কি পেলাম? F1-এ আমরা পেলাম দেখো লম্বা গাছ হলুদ বীজ। তাহলে আমরা পেলাম তো লম্বা গাছ আর হলুদ বীজ, কিন্তু খেয়াল রাখবে এগুলো হেটেরোজাইগাস বা শঙ্কর লম্বা, শঙ্কর হলুদ বীজ। বাট আমরা বাইরে থেকে তো শঙ্কর কিনা বুঝতে পারছি না। বাইরে থেকে কি আমরা বুঝতে পারছি হোমোজাইগাস না হেটেরোজাইগাস? সেটা তো জিন না দেখলে, অ্যালিলে না দেখলে আমরা কি করে বলবো? ঠিক আছে, তো বাইরে থেকে তো আমরা এর মতনই নর্মাল দেখছি, লম্বা গাছ হলুদ বীজ, যেমন এই পেরেন্টটা ছিল এর মতনই হুবহু সেম। প্রকট যার ছিল প্রকটের মতনই হবে। এক শঙ্করও তাই হয়েছিল, দ্বিশঙ্করও তাই হবে, কারণ এটা মেন্ডেলের সূত্রের একটা রুলস, প্রকটতার রুলস, ডমিনেন্সের রুলস। যাই হোক, এবার এই যে F1-এ আমি যেই মটর গাছগুলোকে পেলাম, এই মটর গাছের আমি যদি স্বপরাগযোগ ঘটাই, আমি যদি পুনরায় স্বপরাগযোগ ঘটিয়ে আমি F2 আনতে চাইছি, F2 আনতে চাইছি এদেরই স্বপরাগযোগ ঘটিয়ে, তাহলে আমাকে তো দেখতে হবে না এই যে জীবটা এর কত রকমের গ্যামেট তৈরি হবে। এবার এই জায়গাটায় মন দেবে, এর ক রকমের গ্যামেট তৈরি হবে। দেখো আমি গ্যামেট বলছি। আচ্ছা, এখানটা এটা মুছে দিই। গ্যামেট কত রকমের গ্যামেট তৈরি হচ্ছে, কত রকমের গ্যামেট তৈরি হচ্ছে খেয়াল করো। ধরো বড়টির সাথে বড় ওয়াই আসতে পারে, এটা একটা গ্যামেট। এখন আবার বলবে যে আবার এরা দুজন একসাথে চলে এলে কেন? এই তো আমি বললাম টি আর টিগুলোকে পাশে রাখতে। আরে তখন তো গ্যামেট মিলিত হলো না, এখন তো আবার গ্যামেট বানাচ্ছি। গ্যামেট বানানোর সময় জোড় থেকে একজনকে নেব, প্রতি জোড় থেকে একজনকে নেব। যেমন দেখো এটা টি এর জোড়, বড়টি ছোটটি এটা একটা জোড়া, বড় ওয়াই ছোট ওয়াই এটা একটা জোড়া সমসমস্ত ক্রোমোজোমের। তো মিওসিসে এরা আলাদা হবে, এরা আলাদা হবে, তাহলে বড়টি আর ছোটটি আলাদা হয়ে গেল। ঠিক আছে, আমি নিচে নিচে লিখছি, ধরো আমি নিচে নিচে লিখছি, সব তীর চিহ্ন ছাড়া আমি নিচে নিচে লিখছি। বড়টি আলাদা হয়ে গেল, বড়টি আলাদা হয়ে গেল, ছোটটি আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে বড়টি আলাদা যে হয়ে গেল ওর সাথে এরা দুজনও তো আলাদা হচ্ছে, বড় ওয়াই আর ছোট ওয়াইও তো আলাদা হচ্ছে। তাহলে বড় ওয়াই কি এর সাথে আসতে পারে? পারে। বড় ওয়াই কি এর সাথে আসতে পারে? পারে। আবার ছোট ওয়াইটাও কি এর সাথে আসতে পারে? পারে। আবার ছোট টি এর সাথে কি বড় ওয়াই আসতে পারে? পারে। সরি, ছোট টি এর সাথে বড় ওয়াই তো হলো, ছোট টি এর সাথে ছোট ওয়াই এটাও হতে পারে। হ্যাঁ দেখো তোমরা 4 রকমের পসিবিলিটি, 4 রকম, 4টে নয় 4 রকম, দুটোর মধ্যে পার্থক্য আছে কথা দুটোর মধ্যে। আমি বলছি 4 রকমের পসিবিলিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, চান্স আমরা দেখতে পাচ্ছি, প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে 4 ধরনের গ্যামেট তৈরি হতে পারে। যে এই অ্যালিলটার সাথে থাকতে পারে, এই অ্যালিলটা এর সাথেও থাকতে পারে, এই অ্যালিলটাও এর সাথে থাকতে পারে, আর এই অ্যালিলটা এর সাথে থাকতে পারে। যেমন একটা লুডোর ছক্কাকে আমি যদি ফিকি, তাহলে 6টা পিঠ আছে, 6টা তল আছে, 6টা পিঠে 1 2 3 4 5 6 করে লেখা আছে। তো 6টার মধ্যে যে কোনো একটা আসবে আমার কপালে যা লেখা আছে, 1 থেকে 6-এর মধ্যেই তো আসবে, 7 8 তো চলে আসবে না। ঠিক সেরকমই এই যে জীবটা আছে বা এই যে মটর গাছটা আছে, এর ক্ষেত্রে আমি যদি গ্যামেট বানাই মিওসিসের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, তাহলে আমরা দেখতে পাবো এই 4 রকমেরই হতে পারে, না এর কম না এর বেশি, এই 4 রকমেরই হতে পারে। এবার কোন গ্যামেটটা নিষিক্ত করবে তা আমরা জানি না, কিন্তু হবে এই 4 রকমের গ্যামেট।
ক্লিয়ার? তাহলে এইখান থেকেই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে মাধ্যমিকের জন্য, যে ওনারা তোমাকে যে কোনো রকমের জিনোটাইপ দিয়ে দেবে আর তার থেকে বলবে এ থেকে ক রকমের গ্যামেট তৈরি হতে পারে। তো আমরা সেই কোশ্চেনে আসছি, তবে তার আগে আমরা যেটা করছি সেটা কমপ্লিট তো করি। যে আমরা এরপর F1 হলো, F1-এ এত রকমের গ্যামেট তৈরি হলো, এবার আমরা F2 করব। F2 মানে কি? এরই আমরা স্বপরাগ যোগ করছি, এইটারই কি করছি? স্বপরাগ যোগ করছি। তাহলে স্বপরাগ যোগ করা মানে কি? এই গ্যামেটগুলোই কেউ কারোর সাথে নিজে থেকেই মিলিত হবে, নিজের সাথেই নিজে মিলিত হবে, নিজেরই গ্যামেটের সাথে নিজেরই গ্যামেট মিলিত হবে। কারণ স্বপরাগ যোগের ক্ষেত্রে ওরই পরাগ রেণু, ওরই গর্ভকেশর, তাহলে ওরই শুক্রাণু, ওরই ডিম্বাণু মিলিত হবে, দুটোই উৎপাদন হচ্ছে। কারণ মটর ফুল তো উভলিঙ্গ ফুল, ঠিক আছে? তো দেখো আমরা F2 জনু করব, তো তার জন্য আমি এই গোটাটা মুছে দিচ্ছি, কারণ F2 জনুর বড় চেকার বোর্ড হবে। শুধু এই চারটে খেয়াল রাখ। আচ্ছা, ওই চারটে আমি এখন মুছছি নি, আমি ওপরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরাও আমার সাথে বানাও। দেখো আমার কাছে ক রকমের গ্যামেট আছে? 4 রকমের। এখন স্বপরাগ যোগ মানে এ পাশেও আমি যে গ্যামেটগুলো লিখবো, এ পাশেও সেই গ্যামেটগুলোই লিখবো। তাহলে এ পাশে এই 4টে লিখে ফেলো আগে টপ টপ করে। আমার হাতেই তো আছে, দেখো বড় ওয়াই ছোটো ওয়াই, সরি বড়টি বড় ওয়াই, বড়টি ছোট ওয়াই, খেয়াল রাখতে হবে ছোটটি বড় ওয়াই আর ছোটটি ছোট ওয়াই, ঠিক আছে? বড় ওয়াই আর ছোট ওয়াইটা একটু খেয়াল রাখবে, কারণ ওটাই মানে কখনো কখনো দেখতে ভুল হয়ে যেতে পারে, একই টাইপের তো। সেম জিনিসগুলো এ পাশে লেখো, বড়টি বড় ওয়াই, বড়টি ছোট ওয়াই, ছোটটি বড় ওয়াই আর ছোটটি ছোট ওয়াই, ঠিক আছে? আমি লিখে নিয়েছি। তাহলে আমি নিচের অংশটাও এবার মুছে দিচ্ছি, এটাও আমি মুছে দিলাম। আমি এখানে এটা কি করছি? আমি এখানে করছি এটা F2 জনু, F2 জনুর আমি বার করছি। তো টেনে দাও। তাহলে 4টে ক্রস করলে 4 4-এ 16টা হবে, তাই তো? করে দেখো, এই দেখো 1 2 3 4, 4টে ঘর। এ পাশেও আমরা 4টে ঘর পাবো, তাহলে 4 4-এ 16টা ঘর হবে টোটাল। 16টা ঘরে আমরা এবার লিখবো, খুব ভালোভাবে খেয়াল দেবে। কোনাকুনি গুণ যেমন অঙ্কে করো সেরকমই, এর সাথে এটা, এর সাথে এটা, এরকমভাবে। দেখো এর সাথে এটা করি, বড়টি বড়টি বড় ওয়াই বড় ওয়াই হলো, বড়টি বড়টি বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, বড়টি ছোটটি বড় ওয়াই বড় ওয়াই। সিমিলারলি এখানে দেখো বড়টি ছোটটি বড় ওয়াই ছোট ওয়াই, ফিল আপ করে যাচ্ছি। এখানেও দেখো বড়টি বড়টি বড় ওয়াই ছোট ওয়াই, বড় ছোট ছোট, তারপরে ক্যাপিটাল স্মল, এখানেও স্মল স্মল হচ্ছে। বুঝতে পারছো? তোমরা নিজে থেকে ফিল আপ করো। হয়ে গেছে। দেখো শেষের দিকটা তাড়াতাড়ি করলাম, যদি আমি আর দেখছি মেলাচ্ছি, যদি কোথাও ভুল থাকে আমি এডিটের সময় সাইডে নিচে কোথাও একটা লিখে দেবো, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানটায় খেয়াল দেওয়ার বিষয় হলো, দেখো আমাদের চার রকমের গ্যামেট হয়েছিল, তো 4 4-এ 16 রকমের আমরা অপত্য পাবো। এই 16 রকমের অপত্যের আমি যদি জিনোটাইপ অনুপাত আর ফিনোটাইপ অনুপাত দেখি, তো ফিনোটাইপ অনুপাতকে আমি PR লিখছি, ফিনোটাইপ রেশিও অনুপাত রেশিও, আর জিনোটাইপ রেশিও, ঠিক আছে, GR। তো ফিনোটাইপ রেশিও এখানে 9:3:1 গুণে নেবে তোমরা। এখানে জিনোটাইপ রেশিওটা তোমার সবসময় ধরো তোমাদের কোশ্চেন পড়লো দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত লেখো, তো তোমরা কি এত বড় চেকার বোর্ড করে তারপর জিনোটাইপ অনুপাতটা লিখবে? তা নিশ্চয়ই করবে না, তো মুখস্থ রেখে দেবে 122 412 121, 122 412 121, এই জিনিসটা ফোন নম্বরের মতো মুখস্থ রেখে দেবে, 122 412 121, বোঝা গেল? এই হয়ে গেল জিনোটাইপ অনুপাত। তোমরা যদি চেকার বোর্ড থেকে নিজে থেকে ফিনোটাইপ জিনোটাইপ খোঁজো, এই অনুপাতই আসবে। এখন এই দ্বিসংকর জনন থেকে আমাদের যেটা মেন বোঝার বিষয় সেটা হলো যে আমি বা মেন্ডেল যখন উনি এই
ধরো লম্বা, আমি লম্বা গাছকে শর্টে লিখছি, ঠিক আছে, লম্বা গাছ হলুদ বীজ, হলুদ বীজ, এই গাছের সঙ্গে যখন উনি বেঁটে গাছ আর সবুজ বীজের সংকরায়ন ঘটালেন, উনি F1-এ কী পেলেন বলো? F1-এ কী পেলেন? সবই লম্বা আর হলুদ, সবই লম্বা আর হলুদ মটর গাছ পেলেন F1-এ। ঠিক আছে, আগের যখন F2 করার আগে আমরা যখন F1টা করলাম তখন এটাই এসেছিল, খেয়াল করো যে সমস্ত লম্বা আর হলুদ গাছ এসেছিল। আর এখন যখন আমরা F2 করলাম এদের থেকে, তখন আমরা পেলাম, তখন কি কি পাচ্ছি দেখো, এটাই মেন বিষয়, এটাই খুবই ইন্টারেস্টিং। আমরা এখন লম্বা গাছ পাচ্ছি হলুদ বীজ সহ, কোনো সমস্যা নেই এটাতে। আমরা বেঁটে গাছ পাচ্ছি সবুজ বীজ সহ, এটাতেও কোনো সমস্যা নেই। লম্বা আর হলুদ বীজ, বেঁটে আর সবুজ বীজ, তো এটা তো ছিলই, আমাদের পেরেন্টে তো ছিলই। এর সাথে আমরা লম্বার সাথে সবুজ পাচ্ছি, দেখো লম্বার সাথে সবুজ পাচ্ছি, আবার বেঁটের সাথে হলুদ পাচ্ছি, বেঁটের সাথে হলুদ পাচ্ছি। একটু খেয়াল করে এই দুটো জিনিসকে একবার দেখো তো, এই দুটো জিনিসকে, লম্বা গাছ উইথ সবুজ বীজ, এটা কি কোনো পেরেন্টের মধ্যে ছিল? ছিল না। বেঁটে গাছ উইথ হলুদ বীজ ছিলনি। বেঁটে গাছের সাথে তো সবুজ ছিল আর লম্বার সাথে তো হলুদ ছিল, তাহলে এরকম মিক্স কি করে হয়ে গেল? ক্লিয়ার হলো এই ব্যাপারটা, যে মেন্ডেল এই দুটো পেরেন্ট রেজাল্ট তো পেলেন, পেরেন্টের যেরকম সেরকম, তার সাথেই দুটো নতুন ক্যারেক্টারও পেলেন, নতুন মিক্স ক্যারেক্টারও পেলেন। এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায়, দেখো এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে এমন নয় যে লম্বার জিন আর হলুদের জিন এরা একে অপরের সাথে কোনো সম্পর্কে জড়িত আছে, এরা একে অপর স্বাধীন নয়, এরা একে অপরের ওপর নির্ভরশীল। যদি এমনটা হতো যে এরা একে অপরের ওপর নির্ভরশীল, তাহলে কি এরা দুজন একে অপরকে কখনো ছাড়তো? তাহলে আমরা সবসময়ই লম্বার সাথে হলুদ বীজকেই দেখতে পেতাম, বা বেঁটের সাথে সবুজ বীজকেই সবসময় দেখতে পেতাম। বেঁটের সাথে কি আমি কখনো হলুদ দেখতে পেতাম, কিংবা লম্বার সাথে কি আমরা কখনো সবুজ দেখতে পেতাম না। তার মানে কি আমি বলতে চাইছি যে এখানে লম্বার ক্যারেক্টার আর মানে যেটা হচ্ছে গাছের হাইট, লম্বা বা বেঁটে যে গাছের হাইট, এই যে গাছের হাইট, এইটা ফলের কালার, সরি ফল বলছি, বীজের রং কি হলুদ আর সবুজ, এই দুজনের ওপর নির্ভরশীল নয়। আমি বলতে চাইছি যে গাছের উচ্চতার সাথে বীজের রঙের কোনো সম্পর্ক নেই, বীজের রঙের সাথে গাছের উচ্চতার কোনো সম্পর্ক নেই, এরা দুজন একে অপরের থেকে স্বাধীন ক্যারেক্টার। এবং যখন এরা পরবর্তী বংশে সঞ্চারিত হতে থাকবে, তখন এরা একে অপরের ওপর নির্ভরশীল না থেকে স্বাধীনভাবেই সঞ্চারিত হবে। যত রকমের পসিবিলিটি হতে পারে, যত রকমের চান্স থাকতে পারে, সব রকমেরই দেখা যাবে। ক্লিয়ার হলো? এটাই হলো মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্র। আমি আরেকবার রিপিট দিচ্ছি, আমি কি বললাম? আমি বললাম রেশিওগুলো টুকে নিয়েছো আশা করছি। এখানে আমি বললাম যে মেন্ডেল বলছেন যে ধরো এই যে লম্বা মটর গাছের বড়টি এই যে জিন দুটো, এরা দুজন বীজের রং মানে বড় ওয়াই এর ওপর নির্ভরশীল নয়, এও স্বাধীন। যখন এরা পরবর্তী বংশে যাবে, তখন যতগুলো সম্ভাবনায় যেতে পারে ততগুলো সম্ভাবনাতেই যাবে, কারণ মিওসিসে এরা আলাদা হয়ে যাবে একে অপরের থেকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরা কেউ কারোর ওপর নির্ভরশীল নয়। যদি নির্ভরশীল হতো তাহলে আমরা সবসময় ওই দুটো জনিত্রী বা পেরেন্টের ক্যারেক্টারই পেতাম, নতুন মিক্স কোনো ক্যারেক্টার পেতাম না। মিক্স মানে এই মিক্স নয় হলুদ আর সবুজ মিশে গিয়ে হলুদ সবুজের মাঝামাঝি কোনো রং তৈরি হয়ে গেল, কি বেঁটে আর লম্বা মিশে গিয়ে মাঝারি গাছ হয়ে গেল, ওই মেশার কথা বলছি নি। মেশার কথা ইন দ্য সেন্স যে লম্বা আর হলুদ গাছের সাথে আমি যদি
বেঁটে আর সবুজ গাছের করাই, তাহলে আমি এই দুটো ক্যারেক্টারের গাছ তো পাবোই, তার সাথে সাথে আমি লম্বার সাথে সবুজও পাবো আর বেঁটের সাথে হলুদও পাবো, আমি নতুন ক্যারেক্টারগুলোও পেতে পারবো। বোঝা গেল? এইটাই হলো স্বাধীন সঞ্চারণের সূত্র, যেটা বলছে যে যখন দুই বা ততোধিক বৈশিষ্ট্য বা দুজোড়া বা তার বেশি জোড়া বৈশিষ্ট্য যখন একসাথে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তখন কেউ কারোর ওপর নির্ভরশীল না থেকে প্রত্যেকে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। যতগুলো সম্ভাবনা আছে সেই সকল সম্ভাবনায় তারা সঞ্চারিত হতে পারে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করছি স্বাধীন সঞ্চারণের সূত্র বুঝতে পেরেছো। স্বাধীন সঞ্চারণের সূত্রকে ইংলিশে কি বলে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ঠিক আছে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন অ্যাসর্টমেন্ট। আচ্ছা, যদি এখনো কোনো সমস্যা থাকে, দুটো সূত্রের মধ্যে পৃথকীভবনের সূত্র আর স্বাধীন সঞ্চারণের সূত্র আমাকে কমেন্টে বলবে, চেষ্টা করব সলভ করার। অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, হোয়াটসঅ্যাপ চ্যানেল তো আছেই, জয়েন হও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আচ্ছা, এরপর দেখো কয়েকটা কোশ্চেন করে নেওয়া যাক। যেমনটা আমি বললাম যে ওখান থেকে গ্যামেট ক রকমের উৎপন্ন হয়, ওটা কোশ্চেনের মাধ্যমিকে প্রায়ই আসে, খুবই ফেভারিট কোশ্চেন এটা ওদের। তো আমি দুটো তিনটে করে দেখিয়ে দিচ্ছি, খুব ইজি, কিচ্ছু নয়। ধরো আমি তোমাকে দিলাম ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি এর। আচ্ছা, আরও একটা দিয়ে দিই, নাও একবারে প্রথমেই কঠিনটা করিয়ে দিই। হ্যাঁ, দেখো বলো এবার এর থেকে, এটা একটা জিনোটাইপ বললাম মনে করো, এটা একটা জিনোটাইপ। জিনোটাইপ মানে কি? এই দুটো একটা জিন, এই দুটো মিলে একটা জিন, এই দুটো একটা জিন, এই দুটো একটা জিন, আর এই এক একটা জিনের এইগুলো এক একটা অ্যালিল। এটা এ জিনের এই দুটো অ্যালিল, এটা বি জিনের এই দুটো অ্যালিল, সি জিনের দুটো অ্যালিল। বোঝা গেল ব্যাপারটা? এবার আচ্ছা, এটাকে আমি থাক লিখে ফেলেছি যখন, থাক ওটা দিয়েই দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো হবে, যাই হোক। তো দেখতে থাকো। যেমনটা আমি বললাম যে এইটা একটা জিন, তাহলে এই দুজন বা এই দুটো অ্যালিল একটা যদি জিন হয়, একটু আগেই বললাম দুটো অ্যালিল যারা সমসমস্ত ক্রোমোসোমে আছে তারা গ্যামেট তৈরির সময় সেপারেট হয়ে যাবে, বারবার বলছি। তো দেখো এ দুটো অ্যালিল আছে, গ্যামেট তৈরির সময় সেপারেট হয়ে যাবে। আমাকে বার করতে বলেছে কত রকমের গ্যামেট তৈরি হবে। তাহলে আমি দুজনের থেকে একটা এ নিলাম, সব এ দিয়েই হয়ে যাবে, ঠিক আছে, পরেরগুলোকে ধরতে হবে না, এ দিয়েই আমি পরপর করে ফেলবো। দেখো এ, পরের জন থেকে একজনকে নাও, এরাও তো একটা জিন, এরাও এই দুটো অ্যালিল, এই দুটো অ্যালিল একে অপরের থেকে সেপারেট হবে। তাহলে বড় বি নিলাম ধরো। আচ্ছা, এই কালিটায় নীলটা দিয়ে লিখি, বড় এ, ধুর নীল কোথায় গেল, এই যে বড় এ, বড় বি নিলাম, এর থেকেও একটা নাও বড় সি। প্রথমে সবকটাই বড় নিচ্ছি মনে করো, বড় ডি, এটা একটা হলো, দেখো হলো একটা। তারপর ধরো আমি এখানে তো বড় ই আছে, এখানে তো ছোট এ নেই, তো বড় এই নিচ্ছি আমি প্রথমে, বড় এ। এবার দেখো আমি বড় বি নিয়েছিলাম একবার, তো এবার ছোট বি নাও, ছোট বি। তারপরের বাকি দুটো কনস্ট্যান্ট রেখে দাও, সেম রেখে দাও। বড় সি নিয়েছিলাম, বড় ডি নিয়েছিলাম, কারণ এটাও এক রকমের গ্যামেট হলো, তো এটা এক রকমের গ্যামেট হলো, এটা এক রকমের গ্যামেট হলো। দুটো গ্যামেটের মধ্যে পার্থক্য কোথায়? বি এতে, বি এখানে বড় বি আছে, এখানে ছোট বি আছে, বাকি সব সেম, কিন্তু ওইটুকুটাও তো পার্থক্য, তার মানে এই দুটো হলো আলাদা আলাদা গ্যামেট। পরেরটা এসো, আবারও বড় এ লিখছি। আচ্ছা, ছোট বিটাকে রেখে আর কিছু করা যাবে? ছোট বিটাকে আমি যদি রেখে দিই, হ্যাঁ ছোট বিটাকে আমি যদি রেখে দিই, তাহলে আমি এখান থেকে ছোট সিও নিতে পারি, বড় ডি রাখতে পারি, এটা একটা হতে পারে, যত রকমের হতে পারে। তারপরে দেখো ছোট বি, ছোট সি, ছোট ডি, এটা একটা হতে পারে। অথবা এটাও তো হতে পারে, ছোট বি, বড় সি, ছোট ডি, এটাও একটা হতে পারে। আচ্ছা, ছোট বি দিয়ে তো আমি চারটে করে ফেললাম, ছোট বি দিয়ে তো আর কিছু হচ্ছেও না, ছোট বি দিয়ে যতগুলো হতো হয়ে গেছে। বড় বি দিয়ে আমি কি মিস করে গেছি? দেখো বড় বি দিয়ে তো আরও হতো, তো বড় বি দিয়ে তো আরও হবে, বড় বি তার সাথে বড় সি,
তার সাথে ছোট ডি, এটা তো আমি এখন একবারও লিখিনি এই জিনিসটা, এটা তো প্রথম এলো। দেখো সব কটা বড় লিখেছিলাম কিন্তু শেষেরটা ছোট তো লিখিনি। তো যতগুলো নতুন নতুন আসতে থাকবে ততগুলো তোমাকে লিখতে হবে। এরপর আমি এখানে চলে আসছি, দেখো বড় এ বড় বি বড় সি ছোট ডি তো হলো, তাহলে আমি করে দিই কি ছোট সি বড় ডি। দেখো এটা কি আছে এখানে? নেই, নতুন। তার সাথে দেখো বড় এ বড় বি ছোট সি ছোট ডি, এটাও আছে? নেই, এটাও নতুন। বাহ, তাহলে দেখো কতগুলো হলো। আর হবে না, আর হবে না, কারণ বড় বি দিয়ে আমাদের একটা দুটো দিতে চারটে হয়ে গেছে, ছোট বি দিয়ে চারটে হয়ে গেছে, চারটে আটটাই হবে এক্ষেত্রে। আটটা হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এক্ষেত্রে আমার টোটাল 8 রকমের গ্যামেট, 8 রকমের গ্যামেট আমরা বানাতে পারবো। 8 রকমের গ্যামেট এখান থেকে তৈরি হচ্ছে। অনেকের মাথার উপর দিয়ে চলে গেল, তাহলে আর একটু ইজিতে আসা যাক। প্রথমেই একটু কঠিন হয়ে গেছে, একটু সহজে আসছি। দেখো ধরো আমি জিনোটাইপ দিলাম বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর। বলল এই জিনোটাইপ থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে। আমি কি বলেছি, প্রত্যেকটা জিনকে ধরো একটা একটা করে নাও। ওয়াই একটা জিন, আর একটা জিন, ওয়াইয়ের থেকে একজনকে নাও, আর এর থেকে একজনকে নাও, দুটো বড় বড় নিলুম। ওয়াইয়ের থেকে একজনকে নাও, একজন যাকে ধরবে তার দিয়ে যতগুলো হচ্ছে আগে করে নেবে, নাহলে নিজে গুলিয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। বড় ওয়াইকে আমি ধরেছি, বড় ওয়াই বড় আর একটা হচ্ছে, বড় ওয়াইয়ের সাথে ছোট আরও হবে, তো একবারে করে নিলাম। এরপরে আমি ছোট ওয়াই আসছি, ছোট ওয়াই এর সাথে বড় আর একটা হবে, ছোট ওয়াইয়ের সাথে ছোট আরও একটা হবে, ব্যাস। আর কি হবে? এবার যারা বলবে কই আর দিয়ে তো করলুম নি, করো না, সেটা একই আসবে। আরকে প্রথমে লিখবে বলছো, লেখো বড় আর, বড় আর এর সাথে কে আসবে? বড় ওয়াই। তো এটা তো অলরেডি একবার হয়ে গেছে, বড় ওয়াই বড় আর, বড় আর বড় ওয়াই, একই তো ব্যাপার হলো, আলাদা কোথায় হলো? বোঝা গেল ব্যাপারটা কি বলছি? তাহলে একজনকে ধরে করলেই হয়ে যাবে, পরের জনকে আর করার দরকার নেই, একটা জিনকে ধরে করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ক রকমের গ্যামেট তৈরি হলো? 4 রকম। এখানে আমাদের 4 রকমের গ্যামেট তৈরি হলো। ক্লিয়ার? আরও একটা উদাহরণ দিচ্ছি, মনে করো গিনিপিগ নিয়ে আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো গিনিপিগের ধরো আমি যেটা তোমাদের বৌদি শঙ্করে আছে, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে তোমাদের লোমের টেক্সচার। লোমটা কীরকম, মসৃণ না অমসৃণ? গিনিপিগের গায়ের বর্ণ ধরো আমি বললাম কালো এবং বিশুদ্ধ কালো, এবং আমি বললাম গিনিপিগটার লোম হলো অমসৃণ। গিনিপিগটার লোম কীরকম? অমসৃণ। ওখানে অমসৃণটা প্রকট আর মসৃণটা প্রচ্ছন্ন। যেমন গিনিপিগের গায়ের রং কালো প্রকট, সাদা প্রচ্ছন্ন, সেরকমই লোমের টেক্সচারে অমসৃণটা প্রকট, খসখসে, অমসৃণ ওটা প্রকট, আর মসৃণ স্মুথ একদম ওটা প্রচ্ছন্ন। ঠিক আছে? তাহলে আমি এখানে অমসৃণ লোমযুক্ত গিনিপিগ নিচ্ছি। ধরো ওটা শঙ্কর নিচ্ছি আবার, মানে অমসৃণ, তো আর ফর রাফ মানে অমসৃণ, তো আর দিয়ে হবে বড় আর ছোট আর। বড় আর ছোট আর মানেও তো অমসৃণ লোমই হবে, কারণ এটা প্রকট। এই একটাকে বললাম অমসৃণটা প্রকট। তাহলে একবার আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, দেখো বড় বি এটা কীরকম গিনিপিগ হবে? কালো। বড় বি ছোট বি কীরকম গিনিপিগ হবে? কালো, কারণ বড় বিটা প্রকট। ছোট বি কীরকম গিনিপিগ হবে? সাদা, কারণ এখানে কোনো প্রকট অ্যালিল নেই। তারপরে ধরো আমি লোমের টেক্সচারে আসছি এবার। বড় আর কীরকম লোম? অমসৃণ লোম, অমসৃণ লোম, খসখসে। বড় আর ছোট আর কীরকম লোম? অমসৃণ লোমই তো, কারণ প্রকট অ্যালিল আছে। ছোট আর একমাত্র হবে মসৃণ লোম। ক্লিয়ার? একমাত্র ছোট আর কী হবে? মসৃণ লোম, কারণ কোনো প্রকট অ্যালিল নেই। সেক্ষেত্রে দেখো এই ধরো আমি তোমাদেরকে জিনোটাইপ দিয়েছি, এবার আমি তোমাদেরকে বললাম এই গিনিপিগ বা এই জিনোটাইপের ক রকমের গ্যামেট তৈরি হবে। দেখো ক রকমের গ্যামেট তৈরি হবে। বি নাও, আর নাও, এটা একটা হবে।
এখানে তো ছোটো বি নেই, বড় বিই আছে, তাহলে বড় বিই লিখতে হবে, তার সাথে ছোট আর একটা হতে পারে, তাছাড়া আর কি হবে এবার বলো। যদি ছোট বি থাকতো এখানে তাহলে আরও দুটো হতো, কিন্তু ছোট বি তো নেই, দুটোই তো বড় বি, তাহলে দুটো বড় বি দিয়ে যেগুলো হতে পারে আমি তো লিখে দিয়েছি, আর তো কিছু হবে না বড় বি দিয়ে, বোঝা গেল। তাহলে এখানে আমাদের টোটাল 2 রকম গ্যামেট তৈরি হচ্ছে। আশা করছি গ্যামেট গঠনের ব্যাপারটাতে আর কোনোদিনও অসুবিধা থাকবে না। গ্যামেট গঠন নিয়ে একটা কোশ্চেন থাকেই, প্রায় এমসিকিউ হোক এসএকিউ প্রায়ই থাকে। নেক্সট লাস্ট আমাদের যেটা বেঁচে থাকে সেটা মেন্ডেলের অংশ। মেন্ডেলের অংশটাতে, কারণ মেন্ডেলের অংশ দেখো, আমরা ইন্ট্রোডাকশন ভালোভাবে জেনে নিয়েছি প্রথম ভিডিওতে, প্রথম পার্টে, তারপরে এক সংকর জনন করলাম, দ্বিসংকর জনন করলাম, মটর গাছেরও করলাম, গিনিপিগেরও করলাম, তার সাথে সাথে এখানে গ্যামেট গঠনের পদ্ধতি, মেন্ডেলের দুটো সূত্র, পৃথিবী ভবনের সূত্র আর স্বাধীন সঞ্চালনের সূত্র হয়ে গেল। লাস্ট পড়ে রয়েছে যে টপিকটা সেটা হলো মেন্ডেলের, এখানে একটাই ব্যতিক্রম দিয়েছি তোমাদের বইয়েতে, সেটা হলো অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, মেন্ডেলের সূত্রের অ্যাকচুয়ালি অনেকই ব্যতিক্রম আছে, ক্লাস 12-এ তোমরা দেখতে পাবে সেখানে প্রায় 6টার মতো ব্যতিক্রম তাদের সিলেবাসে ইনক্লুড আছে। তোমাদের সিলেবাসে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম একটিই আছে, সেটা হলো অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। ঠিক আছে, ইংলিশে বললে ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, এই একটাই ব্যতিক্রম দেওয়া আছে। মেন্ডেলের আমরা যে সূত্র দুটো দেখলাম, যেটা আমরা পরীক্ষালব্ধভাবে পেলাম, এক সংকর জনন থেকে পৃথকী ভবনের সূত্র, দ্বিসংকর জনন থেকে স্বাধীন সঞ্চালনের সূত্র, এই দুটো আইডিয়াল কেস, মানে আদর্শ অবস্থায় ইন জেনারেল নিয়ম, জেনারেলি বংশ পরম্পরায় বৈশিষ্ট্য এই নিয়মগুলোকে ফলো করেই সঞ্চারিত হয়, কিন্তু তার মানে এটা নয় যে সবসময় এটাই হবে, তাই না? প্রত্যেক নিয়মেরই ব্যতিক্রম থাকে। ঠিক সেরকম এই মেন্ডেলের সূত্রেরও অনেক ব্যতিক্রম আছে, বিভিন্ন কেসে এই মেন্ডেলের সূত্র দেখি আমরা ফলো হচ্ছে না। ঠিক আছে, যেমন স্বাধীন সঞ্চালনের সূত্র কখনো কখনো ফলো হয় না। স্বাধীন সঞ্চালনের সূত্রতে আমরা কি বললাম, যে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের ওপর নির্ভরশীল নয়, তারা স্বাধীনভাবে সঞ্চারিত হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা নির্ভরশীল হয়, তারা একসাথেই থাকে সব সময়। ওই দুটো ক্যারেক্টার কখনো একে অপরের থেকে সেপারেট হয় না। ক্যারেক্টার বলেছি আমি, সমসমস্ত ক্রোমোজোম বলছি না কিন্তু, হ্যাঁ, সমসমস্ত ক্রোমোজোম তো আলাদা হবেই মিওসিস হলে। আমি বললাম বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য সবসময় একসাথেই থাকে, আলাদা হয় না, সেটা হয় লিঙ্কেজের সময়। তোমাদের লিঙ্কেজ নেই আপাতত, এই জায়গায় ফিরে এসো, যেটা হলো অসম্পূর্ণ প্রকটতা। এটা কি দেখো, নাম থেকেই বুঝতে পারছো, অসম্পূর্ণ মানে হাফ, পুরোপুরিভাবে তো নয়, হাফ। প্রকটতা, প্রকটতা আগের ভিডিওতেই জেনেছো, প্রকটতা মানে যেই অ্যালিলটা নিজেকে প্রকাশ করে অপরকে চেপে রাখে, সে প্রকট অ্যালিল। তো অসম্পূর্ণ প্রকটতার অর্থ এখানে কি, যে অ্যালিল, যে প্রকট অ্যালিল, সে পুরোপুরিভাবে প্রকট হতে পারছে না ঠিকঠাক। মানে নর্মালি ধরো আমি বললাম বড়টি ছোটটি, এখানে এই যে মটর গাছটা, এই মটর গাছে আমরা দেখতে পাচ্ছি এটা প্রকট অ্যালিল, এটা প্রচ্ছন্ন অ্যালিল। তাহলে এ প্রকাশ পাবে, বড়টি অ্যালিলটা প্রকাশ পাবে এবং ছোটটি অ্যালিলকে প্রকাশ পেতে দেবে না। তাহলে গাছটা কী রকম হবে না, লম্বা হবে, কারণ প্রকট অ্যালিলটা লম্বার। তাহলে এ প্রকট আর এটা প্রচ্ছন্ন। তাহলে এখানে যে প্রকট অ্যালিলটা সে পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে, সে প্রচ্ছন্নকে অর্থাৎ বেটের অ্যালিলটাকে একটুও প্রকাশ পেতে দিচ্ছে না, পুরোপুরি চেপে রেখে দিয়েছে। তাহলে এটা হলো কমপ্লিট ডমিনেন্স, পুরো চেপে রাখা, সম্পূর্ণরূপে ওর ওপর ডমিনেট করছে, সম্পূর্ণরূপে ওর ওপর প্রকাশ পাচ্ছে।
এখন ইনকমপ্লিট ডমিনেন্সটা কি তাহলে? ইনকমপ্লিট ডমিনেন্স মানে যেখানে এই ঘটনাটা পুরোপুরিভাবে হতে পারে না, মানে একটা অ্যালিল সে প্রকট কিন্তু পুরোপুরিভাবেও প্রকট নয়, অর্থাৎ যে প্রচ্ছন্ন তার ক্যারেক্টারটাও একটু মিশে রয়ে গেছে, তার ক্যারেক্টারটাও একটু ফিনোটাইপে প্রকাশ পেয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে তোমাদের বইতেও যে উদাহরণটা আছে সন্ধ্যা মালতী, দুটো উদাহরণ খুবই কমন, একটা হলো সন্ধ্যা মালতীর ফুল এর রং আর একটা হলো স্ন্যাপড্রাগন উদ্ভিদের ফুলের রং। তো আমরা এখানে সন্ধ্যা মালতী নেব। সন্ধ্যা মালতী বা লোকাল ভাষায় তোমরা সন্ধ্যামণি ফুলের গাছ বলে থাকো। সায়েন্টিফিক নেম হলো মিরাবিলিস জালাপা। এটা হলো সন্ধ্যা মালতী উদ্ভিদের সায়েন্টিফিক নেম মিরাবিলিস জালাপা। এই গাছটায় দেখো, ধরো এই গাছের একটা বিশুদ্ধ মানে হোমোজাইগাস লাল কালারের ফুলের গাছ আমরা নিলাম, আর একটা বিশুদ্ধ সাদা কালারের ফুলের গাছ আমরা নিলাম। এখন অনেকে এখানটায় বলবে যে লাল তো প্রকট, তাহলে আমি সাদাটা যদি প্রচ্ছন্ন হয় তাহলে ছোট আর দিয়ে লেখার কথা, তো প্রকট যেই লেটারটা দিয়ে লিখি প্রচ্ছন্নকেও তো সেই লেটারটা দিয়েই লেখা উচিত। এখানে আমি আলাদা করে ডব্লু কেন লিখলুম? কেন? কারণ এখানে পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে না, তো সেটাই তো আমরা দেখব। ছোট আর লিখলে ভুল কিছু নয়, ছোট আর লিখলেও তোমাদের ওই একই রেজাল্টই আসবে, ঠিকই হবে, কাটবেও না, বাট আমরা তাও সেপারেট করার জন্য বোঝার জন্য ডব্লু নিচ্ছি। তো দেখো এখান থেকে গ্যামেট আসছে বড় আর, এখান থেকে গ্যামেট আসছে ডব্লু। তো F1 বংশে যখন এরা দুজন মিলিত হবে, এই দুটো গ্যামেট, এটা গ্যামেট এটা গ্যামেট, এই দুটো গ্যামেট যখন মিলিত হবে তখন আমরা পাবো বড় আর ডব্লু, এই গাছটা পাবো, তাই তো? এই গাছটায় কীরকম, এই গাছটায় কীরকম ফুলের রং হবে? এটা লাল কালারের ফুল, এটা সাদা কালারের ফুল, তাহলে হওয়ার কি কথা ছিল? যে প্রকট তার কালার হওয়ার উচিত ছিল, তাই তো? যদি লাল প্রকট বলি তাহলে এই ফুলটার লাল রং হওয়ার কথা ছিল, কারণ প্রকট অ্যালিল আছে। আর যদি সাদা প্রকট হয় তাহলে ফুলটার রং সাদা হওয়ার কথা ছিল, কারণ প্রকট অ্যালিল আছে। কিন্তু কোনোটাই হচ্ছে না, হচ্ছে কি গোলাপি। এখন বলবে গোলাপি কোথা থেকে চলে এলো? দেখো লাল আর সাদা এই দুটো ক্যারেক্টার মিশে গেলে আমরা পাচ্ছি গোলাপি রং। মানে যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে দুটো জনিত্রী থেকে অ্যালিলগুলো অপত্য বংশে একত্রিত হলেও মানে একসাথে এলেও কখনো মিশবে না, মিশ্রিত হবে না, যেটা পৃথকীভবনের সূত্রে তোমাদেরকে বললাম, মিশ্রিত হবে না। এখানে মিশ্রিত হয়েছে, দুটো ক্যারেক্টার একে অপরের সাথে মিশে গেছে, লাল আর সাদা এই দুটো ক্যারেক্টার মিশে আমাকে গোলাপি ক্যারেক্টারটা দিয়েছে। কেন এমনটা হলো? কারণ আমরা দেখতে পাচ্ছি যে লালটা প্রকট কিন্তু ও পুরোপুরিভাবে প্রকাশ পেতে পারছে না, ও পুরোপুরিভাবে সাদার অ্যালিলকে ঢাকা দিতে পারছে না, চেপে রাখতে পারছে না। এখন ঢাকা দিতে পারছে না এটা আমি রূপক অর্থে ব্যবহার করছি, এটা আবার ভেবো না যে অ্যালিলটা আরেকজনের ওপর চেপে বসে আছে তাকে প্রকাশ পেতে দিই, এরকম কিছু নয়। কেন প্রকট হয়, কেন প্রচ্ছন্ন হয়, এর একটা অ্যাপ্রক্সিমেট বা প্রবাবল রিজন কারণ আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি যে আর প্রকট, লাল প্রকট কিন্তু ও পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে না। এখন ও যদি পুরোপুরিভাবে প্রকাশ না পায় তাহলে এ কিছুটা প্রকাশ পেয়ে যাবে, সাদার অ্যালিলটা কিছুটা প্রকাশ পেয়ে যাবে। আর পুরোপুরিভাবে প্রকাশ হচ্ছে না, ডব্লু কিছুটা প্রকাশ হচ্ছে, ওই জন্য তাহলে এদের দুজনের মিক্স ক্যারেক্টার আমরা কি পাবো? গোলাপি। এইটাকেই আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা, যেখানে প্রকট অ্যালিল প্রকট তো হয় কিন্তু পুরোপুরি প্রকট হয় না, অসম্পূর্ণ রূপে প্রকট হয়। ক্লিয়ার? তো এর যদি আমরা F2 করি, এটা তো F1 বেরোলো, তাই তো? এটা কি বেরোলো? এটা F1 বেরোলো, এটা পি জেনারেশন পেরেন্ট, এটা F1। এবার আমরা যদি F2 করি, F2-র চেকার বোর্ড করো, F2-র চেকার বোর্ড করো। এর দু রকমের গ্যামেট হবে, দেখো আর একটা গ্যামেট, ডব্লু একটা গ্যামেট। তো করো চেকার বোর্ড, দেখো বড় আর ডব্লু, এদিকেও বড় আর ডব্লু একই, কেন সপরাগ যোগ করো, ক্রস করাও, বড় আর ডব্লু আর ডব্লু ডব্লু ডব্লু। দেখো অনুপাত করো, আমার সাথে সাথেই তোমরাও করবে। তাহলে এখানে আমরা লিখছি ফিনোটাইপ অনুপাত PR আর জিনোটাইপ অনুপাত GR, জিনোটাইপ রেশিও। ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ রেশিও, জিনোটাইপ অনুপাত কি আছে দেখো,
এ দেখো এই ফুলটার কালার কি হবে, লাল, কারণ এখানে ডব্লু নেই, তাহলে লাল। ফিনোটাইপ বলছি, হ্যাঁ ফিনোটাইপ বলছি। এক, এই দুটো ফুলের কালার কি, নর্মাল কেসে, মেন্ডেলের অন্যান্য নর্মাল কেসে হলে তো এই দুটো ফুল লাল হতো, কিন্তু এক্ষেত্রে তো লাল নয়, এই ফুলটা গোলাপি, এই ফুলটাও গোলাপি, তাহলে দুটো গোলাপি ফুল পেয়েছি, দুটো গোলাপি ফুল, একটা সাদা ফুল, একটা সাদা ফুল, 1:2:1। জিনোটাইপ অনুপাত দেখো, এ দেখো বড় আর একটাই আছে, একটাই আছে, আর ডব্লু দুটো আছে, আর ডব্লু দুজন আছে, আর ডব্লু একজন আছে, এটাও একই এলো। তাহলে এই ক্ষেত্রে এটাই মেন বিষয় যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত সেম আসে, একই আসে, যেটা হলো 1:2:1। তো এই গোটা ঘটনাটাও তোমাদেরকে দিয়ে দিতে পারে হুবহু, মানে লিখতে দিতে পারে, অথবা ঘুরিয়েও কোশ্চেন দিতে পারে, যেমন বলে দিতে পারে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয় বা অভিন্ন হয়, এর কারণ কি, বা ইহার যুক্তি সহ ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের পড়ে। তো এই ব্যাপারটা বুঝে গেলে ব্যাপারটা কি হলো, যে প্রকট অ্যালিল তার পুরোপুরি প্রকাশ পাওয়ার কথা, তার পুরোপুরি চেপে রাখার কথা, কিন্তু সে পুরোপুরিভাবে প্রকট হতে পারছে না, তাই জন্য দুজনের মিক্স একটা ক্যারেক্টার আসছে, মিক্স একটা বৈশিষ্ট্য আসছে, এটাকে আমরা বললাম অসম্পূর্ণ প্রকটতা। আশা করছি এই ঘটনাটা তোমরা বুঝতে পেরেছো। মেন্ডেল দেখবে এই পর্যন্তই মোটামুটি শেষ হয়ে গেল। এরপর মানুষের লিঙ্গ নির্ধারণ আছে, আর বিভিন্ন জিনগত রোগ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা আছে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট ভিডিওতে এগুলোকে কভার করব। আজকের ভিডিওর যতটা বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের যোগ হয়ে যাও নোটস পাওয়ার জন্য বা বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।